প্রিয় ছাত্ররা, স্বাগত অনলাইন ক্লাসে। আশা করি ভালো আছো। পরিস্থিতি যদিও খুবই নাজুক এবং চারদিকের অবস্থা খুব একটা ভালো নয়, এর মধ্যেও তোমাদের জন্য সর্বোচ্চ দোয়া রইল। সকলে যেখানে থাকো সুস্থ থাকো, এবং তোমরা অনলাইন ক্লাসে যারা নিয়মিত আছো তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং বাকিদের উদ্দেশ্যেও বলছি যে আশা করি তোমাদের পার্টিসিপেশন বাড়বে, কারণ তোমাদের সামনে ইয়ার ফাইনাল এক্সাম, ঈদের ছুটির পরপরই ইয়ার ফাইনাল এক্সাম। সেটা আপাতত যেটা বলা হয়েছে গুগল ফর্ম, সেই ফর্মেটে হবে, যেহেতু বাড়িতে বসে পরীক্ষা দিতে হবে। যদি কলেজ খোলা হয় সেক্ষেত্রে রেগুলার যে সিস্টেম সেইভাবে পরীক্ষা হবে, আর তা না হলে গুগল ফর্মেটে তোমাদের প্রিপারেশনটা রাখতে হবে। তো যেহেতু দুই ফরম্যাটের যে কোনো ফরম্যাটেই পরীক্ষা হতে পারে, কলেজ খোলা না খোলার উপর ভিত্তি করছে, সেটা নির্ভর করছে। সো তোমরা পুরো প্রস্তুতিটা রাখবে, অর্থাৎ এমসিকিউ সিকিউ যে কোনো ফরম্যাটেই যেন পরীক্ষা আসলে তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেই প্রস্তুতিটা রাখবে। কারণ প্রথম বর্ষের পরীক্ষা প্রস্তুতি প্রথম বর্ষে যদি না নিয়ে রাখো, সেকেন্ড ইয়ারে প্রত্যেকটা বিষয়েরই চ্যাপ্টার বেশি, পড়া অনেক বেশি, সময় কম, সেক্ষেত্রে আর কভার দেওয়ার সুযোগ থাকে না। তো আশা করি প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারের পড়াগুলো ফার্স্ট ইয়ারেই তোমরা শেষ করে সেকেন্ড ইয়ারে সবাই পড়তে পারবে। ঠিক আছে, আমরা পর্যাবৃত্তিক গতি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। পর্যাবৃত্তিক গতি সম্পন্ন করার ক্ষেত্রে যদি সেটি সরল দোলন গতি সম্পন্ন হয়, তার কিছু রাশিমালা দেখেছি আমরা, সরণ, বেগ, ত্বরণ, এগুলোর রাশিমালা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি। আরো কিছু টার্ম এই সরল দোলন গতি সম্পর্কিত রাশি, সেক্ষেত্রে আরো কিছু টার্ম যেগুলো লাগবে তোমাদের ম্যাথের জন্য হোক, এমসিকিউর জন্য হোক, সরল দোলন গতি সম্পন্ন কণার ক্ষেত্রে আরো কিছু রাশিমালা যেটা আমরা দেখছিলাম, আরো কিছু রাশিমালা আমরা, এগুলো যদিও পরিচিত টার্ম তোমাদের কাছে, যেমন যদি বলি দোলনকাল বা পর্যায়কাল, তোমরা জানো একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল বা পর্যায়কাল। তার সমীকরণটা কিরকম? আমরা টি সমান পর্যায়কালকে সাধারণত কি দিয়ে ডিনোট করা হয়? টি দিয়ে। টি সমান জানি টুয়াইস পাই বাই ওমেগা, যেখানে ওমেগা সমান হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, আবার ওমেগার সাথে বল ধ্রুবকের এবং ভরের একটা সম্পর্ক আমরা জানি, ওমেগা সমান রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম, এই সম্পর্কটা আমরা জানি, যেখানে কে হচ্ছে বল ধ্রুবক। তো সেখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান হয় ওমেগা সমান রুট ওভার কে বাই এম, সেটাই যদি লিখি টুয়াইস বাই রুট ওভার কে বাই এম, সেক্ষেত্রে পর্যায়কালের সমীকরণটা দাঁড়ায় টুয়াইস পাই ইন্টু রুট ওভার কে বাই এম হিসেবেও লেখা যায়, অথবা এটাকে যদি পাশে লিখি এটা দ্বারা রুট ওভার এম বাই কে, এভাবে লিখতে পারো। অর্থাৎ টি সমান দাঁড়াচ্ছে টুয়াইস বাই রুট ওভার এম বাই কে। পর্যায়কালের যে কোনো একটা সমীকরণ আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব। যেখানে পর্যায়কাল সাথে বল ধ্রুবকের সম্পর্কটা যদি বলি, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, পর্যায়কাল বল ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এরপরে আমরা কম্পাঙ্ক নিয়ে জানি, পর্যায়কাল যা তার বিপরীত রাশিটাকে কম্পাঙ্ক বলে, অথবা কোনো একটা কম্পমান বস্তু প্রতি একক সময় যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলা হয়। তো একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময় তাকে কম্পাঙ্ক বলা, এটাকে এন দিয়ে ডিনোট করা হয়। কিছু কিছু ক্ষেত্রে এন এর পরিবর্তে এফও বা ফ্রিকোয়েন্সি বোঝাতে এনও ইউজ করা হয়, এফও ইউজ করা হয়। এটা সমান হচ্ছে 1/t। 1/t যদি হয় তাহলে হয়ে যাচ্ছে এই সমীকরণের উল্টা, অর্থাৎ ওমেগা ডিভাইডেড বাই টুয়াইস পাই, অর্থাৎ টি এর ইকুয়েশনের উল্টা হিসেবে লিখলে 1/টুয়াইস পাই রুট ওভার কে বাই এম, কারণ টি যা তার উল্টাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক।
কম্পাঙ্ক জানলাম আমরা। তারপরে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা। ওমেগা সম্পর্কে আমরা অনেক কিছু পড়েছি। কৌণিক কম্পাঙ্ক সম্পর্কে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে কৌণিক কম্পাঙ্ক কাকে বলে, সংজ্ঞা, মাত্রা ইত্যাদি বিষয়, তো সেটা আমরা জানি। কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান আবার কি দাঁড়ায়, টুয়াইস পাই বাই টি। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। 1/t সমান যেহেতু n, সেই হিসেবে আমরা টুয়াইস পাই n ও লিখতে পারি, অথবা কি লিখতে পারি আবার ওমেগা সমান √k/m, একটু আগে বলেছি, সেটাও লিখতে পারি ওমেগা সমান √k/m। ঠিক আছে, এই ইকুয়েশনটাও ইউজ করতে পারি। তো এগুলো মূলত লাগবে আমাদের ম্যাথের জন্য। ওমেগার একক আমরা কি জানি, যেহেতু টুয়াইস পাই বাই টি অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড এককে একে প্রকাশ করা হয়। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের জানা জিনিস, যেটা আমরা একটু হয়তো কম জানি বা নতুন মনে হতে পারে। দশা, দশা বলতে কি বোঝায়? সাধারণ অর্থে সংজ্ঞাগতভাবে যদি বলি, যে সরলছন্দিত গতিসম্পন্ন কোনো কণার যে কোনো মুহূর্তে গতির অবস্থানটা, যে কোনো মুহূর্তে গতির অবস্থান, যার মাধ্যমে আমরা জানি গতির সার্বিক অবস্থান। এখন গতির সার্বিক অবস্থান বলতে কি বুঝি? কোনো বস্তুর গতি তার সম্পর্কে বোঝানো, মানে গতির সার্বিক অবস্থান সম্পর্কে বোঝানো মানে সেখানে কি সেই বস্তুটি সেই সময় সরণ কত, বেগ কত, ত্বরণ কত ইত্যাদি বোঝানো। তো এই বিষয়গুলো সম্পর্কে, গতির সার্বিক অবস্থান সম্পর্কে যে জিনিসটা থেকে আমরা ধারণা পাই তাকে বলা হচ্ছে দশা। ঠিক আছে, যে কোনো মুহূর্তে গতির অবস্থান সম্পর্কে ধারণা আমরা যেখান থেকে পাই তাকে বলা হচ্ছে দশা। আর যখন সময় শূন্য, সময় যখন শূন্য, সেক্ষেত্রে কোনো কণার সরণ শূন্য, আর সেক্ষেত্রে সময় যখন শূন্য, দশাকে সাধারণত ডেল্টা দিয়ে প্রকাশ করা, এক এক জায়গায় এক এক রকম ভাবে প্রকাশ করা হয়। তোমাদের বইতে সেটা ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়েছে। তো সময় যখন শূন্য হয় তখন ডেল্টা এর যে মান, অর্থাৎ সময় শূন্য হলে তখন যে ডেল্টা, সেটাকে বলা হয় আদি দশা। মানে একেবারে আদি অবস্থানে কোনো বস্তুর কণার যে অবস্থা, সেটাকে বলা হচ্ছে টি সমান শূন্য হলে কোনো বস্তুর যে দশা, কোনো কণার যে দশা, তাকে বলা হচ্ছে আদি দশা। এটাকে ইপকও বলা হয়, ইপক বলা হয়। ইপক বাংলায় লিখলেও লিখতে পারি বা ইংলিশে লিখতে পারি। ফেজ বলা হয়, দশা বলা হয়, ইপক বলা হয়, ইত্যাদি জিনিস বলা হয়। এখন একটা বস্তুর দশা বা একটা কণার দশা অবস্থান থেকে আমরা বুঝতে পারি সেই কণাটির যাত্রা কোথা থেকে শুরু হয়েছে। যেমন ধরো, আমরা তো ইয়ের ক্ষেত্রে, সরলছন্দিত গতির ক্ষেত্রে সরণের সমীকরণ পড়েছি, x সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ধরলাম বস্তুটি আদি দশা থেকে, একেবারে আদি দশা থেকে শুরু হলো না, বা দশাহীন অবস্থানে বস্তুটির একটা দশা রয়েছে, একটা অবস্থান রয়েছে। এখন এই বস্তুটির ক্ষেত্রে ল্যামডা সমান ডেল্টা সমান, এটাকে ডেল্টা বলা হচ্ছে। দশা, এটাকে যে এককে প্রকাশ করছি সেটাকে বলা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তো ডেল্টা সমান যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমার এক্সের এই ইকুয়েশন কি দাঁড়ায়, a sin omega t plus 0, that means a sin omega t। আলটিমেটলি এটা কি একটা সাইনের ইকুয়েশন, সরণটা। তো সাইনের ইকুয়েশন কোথা থেকে শুরু হয় আমরা জানি, একেবারে মূল বিন্দু থেকেই শুরু হয়। ঠিক আছে, a sin omega t plus ডেল্টা, যেহেতু ডেল্টা সমান 0, t সমান, এখানে t সমান 0, ডেল্টা সমানও 0, তাহলে শুরু হবে কোথা থেকে, একেবারে মূল বিন্দু থেকে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি কি কণাটির গতি শুরু হয়েছে কোথা থেকে, সাম্য অবস্থান থেকে। এই বিন্দুটাকে আমরা সাম্য অবস্থান বিবেচনা করছি। আর একটা এক্সাম্পল বলতে পারি আমরা, যদি ডেল্টা সমান শূন্য না হয়, ধরলাম যে ডেল্টা সমান π/2 হলো, তাহলে x এর এই সমীকরণ থেকে আমরা কি পাই, এই সমীকরণে ডেল্টা সমান যদি π/2 বসাই, তাহলে x সমান কি দাঁড়াবে, x সমান দাঁড়াবে
a sin ওমেগা টি প্লাস পাই বাই 2। ঠিক আছে, এখন sin 90 ডিগ্রি প্লাস থিটা, তার জন্য আমরা জানি যে কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, cos থিটা হয়ে যায়। তাহলে এই জিনিসটা হয়ে যাবে কি a cos ওমেগা টি। ঠিক আছে, যেহেতু ডেল্টা সমান পাই বাই 2, আমরা জানি sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos থিটা। সো sin 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, থিটার জায়গায় ওমেগা টি মানে এই cos ওমেগা টি হলো। তার মানে এই কণাটির গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, সে কি সাম্যাবস্থান থেকে শুরু হবে না, আমাদের cos এর গ্রাফটা আমরা জানি 90 ডিগ্রি পরে শুরু হয়, 90 ডিগ্রি থেকে শুরু হয়, সেক্ষেত্রে এই গ্রাফটা এইভাবে শুরু হবে, এভাবে আসবে, যেহেতু cos এর গ্রাফ আমরা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কণাটির গতি শুরু হয়েছে কোথা থেকে, সরণের সর্বোচ্চ অবস্থান থেকে। সাধারণত এই জায়গাটা আমরা কি বুঝি, জানি সরণের সর্বোচ্চ অবস্থান, এদিকে বা এদিকে, সেটা সরণের যে কোনো একদিকে সর্বোচ্চ অবস্থান বুঝি। তো এভাবে আমরা ডেল্টা বা দশা, তার মান থেকে, দশা বলতে মূলত যখন সরলসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে বলছি, মূলত কোণের ব্যাপারটা বোঝায়, যে কত কোণে আগানো বা কত কোণে একটা কণার অবস্থান আর একটা কণার থেকে কত কোণে এগিয়ে আছে বা কত কোণে পিছিয়ে আছে, মূলত সেটা বোঝায়, কত কোণে সেটা শুরু হয়েছে। তো যখন ডেল্টা সমান 0 হলো, দেখলাম সেটা সাম্যাবস্থা থেকে শুরু হলো। যখন দশা সমান দেখছি পাই বাই 2 দেখছি, সেটা সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলো। এভাবে আমরা দশার মান দেখে কোনো একটা কণার গতির সম্পর্কে একটা ধারণা দিতে পারি। ঠিক আছে, দশা আমরা বুঝলাম। তাহলে দশা পার্থক্য বলতে কি বুঝবো, যদি দুটি সরলসন্ধিত গতিসম্পন্ন কণার দুটি কণার অবস্থান আমরা বিবেচনা করি, প্রথম কণার তুলনায় দ্বিতীয় কণাটি কত কোণে এগিয়ে আছে বা কত কোণে পিছিয়ে আছে, সেই পার্থক্যটাকেই বলছি আমরা দশা পার্থক্য। ঠিক আছে, যেমন একটা কণার সরণ আমি যদি বলি x1 সমান a sin ওমেগা টি, তার পরের কণাটার সরণ যদি হয় a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে তাদের মধ্যে দশা পার্থক্য কতটুকু, ডেল্টা পরিমাণ। প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণাটি ডেল্টা কোণে বা ডেল্টা দশা পার্থক্যে এগিয়ে আছে। যেমন দশা পার্থক্য ডেল্টা সমান যদি 0 হয়, টুয়াইস পাই হয়, অথবা টুয়াইস পাই n ধরতে পারি আমরা, যেখানে n সমান 0, 1, 2 ইত্যাদি। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, ডেল্টা এর মানটা 0 হচ্ছে, n সমান 0 মানে 0, ডেল্টা এর মানটা টুয়াইস পাই হচ্ছে, n সমান যদি 1 বসাই, এইখানে 1 বসালে কি হয়, টুয়াইস পাই হয়। ডেল্টা এর মান যদি n এর মান যদি 2 বসাই, সেক্ষেত্রে 4 পাই হয়। অর্থাৎ এক্ষেত্রে এই কোণগুলোর পার্থক্যে যদি কোনো কণার দুটি কণার দশা আমরা বিবেচনা করি, তাহলে তারা পরস্পর তাদের মধ্যে দশা পার্থক্যের কারণে তারা সবসময় একই দশায় থাকবে, একই দশায় মিলিত হবে। যেমন 0 এখান থেকে টুয়াইস পাই যদি আমি হিসেব করি, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে টুয়াইস পাই, তাহলে এই কোণ এখানকার কণাটির যাত্রা শুরু হয়েছিল এভাবে, আর টুয়াইস পাই পরে ঠিক একইভাবে আসবে। অর্থাৎ দুটি, এখানকার একটা কণার দশা আর এখানকার একটা কণার দশা একই রকম হবে, টুয়াইস পাই ব্যবধানে বা 0 ডিগ্রি ব্যবধানে বা 4 পাই ডিগ্রি ব্যবধানে কণার দশা পার্থক্য একই রকম থাকে বলে তাদেরকে আমরা সমদশা সম্পন্ন বলতে পারি। এখানকার একটা কণা আর এখানকার একটা কণা, তাদেরকে আমরা সমদশা সম্পন্ন বলতে পারি। আবার যদি ডেল্টা সমান 0 টুয়াইস পাই না হয়ে ডেল্টা সমান পাই হয়, সেক্ষেত্রে কি বলতে পারি, অথবা টুয়াইস পাই অথবা টুয়াইস n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই, যেখানে ওই n সমান 0, 1, 2 ইত্যাদি মান বসালে আমরা ধরো পাই হিসেব করি। প্রথমত এখানে হচ্ছে প্রথম কণাটি, তার থেকে পাই দশা পার্থক্যে
দশা পার্থক্য যদি পাই হয়, এখানকার একটা কণা যাত্রা শুরু করবে এইভাবে, কিন্তু পাই দশা পার্থক্যের একটা কণা এভাবে আসবে। তাহলে তারা পরস্পর তাদের দশা যদি বিবেচনা করি বিপরীত দিকে, তাহলে এইরকম কৌণিক ব্যবধানে থাকা সম্পূর্ণ কণাগুলোকে আমরা বলতে পারি তারা পরস্পর বিপরীত দশায় আছে। ঠিক আছে। কিংবা এখানকার একটা কণা যদি বিবেচনা করি, এখানে একটা কণা আছে, তার সঙ্গে পাই পরিমাণ ব্যবধান হতে হলে কতটুকু যেতে হবে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, অর্থাৎ এখানকার একটা কণা এতটুকুর মধ্যে দূরত্ব হচ্ছে পাই পরিমাণ। তাহলে এই কণা আর এই কণা আমরা সমদশায় বলতে পারবো না। কোন দশা আছে? পরস্পর বিপরীত দশায় আছে। আর যদি এখানে একটা কেস দেখলাম দশা 0 টয়েস পাই হলে, দ্বিতীয়টা দেখলাম দশার মান পাই বা টয়েস এন প্লাস 1 ইন্টু পাই হলে। থার্ড আরেকটা কন্ডিশন হচ্ছে দশার মান যদি 90 ডিগ্রি হয়, দশা ব্যবধান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে দুটি কণা পরস্পর লম্ব। এটা তো বোঝাই যায় যে একটা কণা এখানে রয়েছে আর একটা কণা তার সঙ্গে 90 ডিগ্রি ব্যবধান মানে এই পজিশনে রয়েছে, তাহলে তারা পরস্পর কিভাবে রয়েছে? লম্ব অবস্থায় রয়েছে। তো এইভাবে দশা পার্থক্য বা দশার ব্যবধান থেকে আমরা বলতে পারি দুটি কণা কি পরস্পর সমদশা আছে না বিপরীত দশা আছে, বা তাদের মধ্যে দশা ব্যবধান কতটুকু রয়েছে। পরের যে টার্মটা আমরা দেখব, সরল দোলন গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ, তার সমাধান। এটাকে ব্যবকলনীয় বলতে পারি, অবকলনীয় বলতে পারি, কারণ ব্যবকলন, অবকলন এই নামগুলো আমরা জানি। ডিফারেন্সিয়েশন যেটা, সেটাকে অনেক নামে ডাকা হয়। তো গত ক্লাসে সরল দোলন গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় বা অবকলনীয় যে সমীকরণ, সেটা আমরা পেয়েছিলাম, দেখিয়েছিলাম, আশা করি মনে আছে তোমাদের। সেটা হচ্ছে টি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এই সমীকরণটার সমাধান আমরা নির্ণয় করব। ঠিক আছে। এখন এইটাকে, এই সমীকরণের, ধরলাম এটা 1 নাম্বার, এই সমীকরণের উভয় পাশে আমি যদি টুয়াইস ডিএক্স বাই ডিটি, টুয়াইস ডিএক্স বাই ডিটি দিয়ে গুণ, উভয় দিকে যদি গুণ করি, তাহলে কি দাঁড়ায়? এই সমীকরণে 2 into dx by dt into d square x by dt square plus 2 dx by dt omega square x সমান সমান, এই পাশে তো 0 আছে, যাই গুণ করি না কেন 0ই থাকবে। 2 into dx by dt, তার পরিবর্তে আমরা লিখতে পারি v, আমরা জানি। আবার এটাকে লিখতে পারি dv by dt প্লাস, এটাকে একটু সাজিয়ে যদি লিখি ওমেগা স্কোয়ার ইন্টু 2x ইন্টু dx বাই dt সমান 0। এখন আমি যেখানে লিখলাম d স্কোয়ার বাই dx স্কোয়ার, d স্কোয়ার x বাই dt স্কোয়ার সমান dv বাই dt, সেটা কিভাবে লিখলাম আমরা জানি, a সমান dv বাই dt। আবার সেটাকে কিভাবে লিখি আমরা, d বাই dt ইন্টু dx বাই dt, এভাবে লিখি। তো সেই হিসেবে আলটিমেটলি এটাকে কি লেখা যায়, d স্কোয়ার x বাই dt স্কোয়ার, d স্কোয়ার x বাই dt স্কোয়ার, এটা সমান dv বাই dt। সেই হিসেবেই এই জিনিসটা লিখেছি। ঠিক আছে। সমান সমান কি লিখতে পারি আমরা, এখান থেকে dt এর টার্মটাকে যদি বাদ দিতে চাই, নিচে dt এর টার্ম, তাহলে কি দাঁড়ায় 2v dv প্লাস ওমেগা স্কোয়ার টুয়াইস এক্স dx সমান 0। এখান থেকে 2 ইন্টু v dv প্লাস 2 ওমেগা স্কোয়ার এক্স dx, আমরা সমাকলন করতে চাই, ইন্টিগ্রেশন বা সমাকলন। তো সমাকলন করতে গেলে পরিবর্তনশীল রাশিগুলোকে সমাকলন চিহ্নের ভিতরে রাখতে হবে, আর কনস্ট্যান্ট গুলো বাইরে থাকবে। 2 কনস্ট্যান্ট, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট, এগুলোকে বাইরে রাখলাম। v dv আমরা x dx টু x এর সূত্র অনুসারে আমরা সমাকলন যে সূত্র জানি, x টু দি পাওয়ার n dx সমান কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1।
এই সূত্রানুসারে আমরা ভিডিভি এখানে ভি এর পাওয়ার 1 x এর জায়গায় ভি আসলো, ভি এর পাওয়ার যদি 1 হয় এই জিনিসটা দ্বারা ভি স্কোয়ার বাই 2, এতদিন এই জিনিসগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ভি স্কোয়ার বাই 2 প্লাস 2 ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 সমান সমান 0 কে সমাকলন করলে সেটা কনস্ট্যান্ট হবে সি। ঠিক আছে, এখানে যেহেতু কোনো লিমিট নাই সে কারণে আমরা লিমিট ইউজ করছি না। ঠিক আছে, তাহলে এটাকে আবার 2 কাটা গিয়ে এখানে কাটাকাটি গিয়ে থাকে ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সি আমরা লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারি, অথবা ভি এর পরিবর্তে আরেকটা জিনিস লিখতে পারি, একটু আগে যেটা লিখেছিলাম ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, dx বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সি। তো এটা গেল, এখানে আমরা দুটো ইকুয়েশন দিয়ে এদেরকে ডিনোট করতে পারি। এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। যেহেতু আমরা এর আগে 1 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম, এখন এগুলোকে 2 আর 3 হিসেবে ডিনোট করলাম। ডিনোট করার কারণ কি, 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি লিখতে চাই, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের ভি এর সমীকরণে ভি সমান আমরা দেখেছিলাম কি পেয়েছিলাম, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম গত ক্লাসে। এবং সেক্ষেত্রে যখন এক্স সমান এ হয় তখন ভি সমান আমরা কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম। এই কন্ডিশনটা যদি এখানে বসাই, 1 নম্বরে যখন এক্স সমান এ হচ্ছে তখন ভি সমান 0, এইটা 1 নম্বরে বসাই, সরি 1 নম্বর না 2 নম্বর ইকুয়েশনে, দেন আমার কি পাচ্ছি এখানে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ভি সমান যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সমান সি, অর্থাৎ সি সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার পাচ্ছি আমরা। তো এই কন্ডিশনটা আমরা যদি 3 নম্বর ইকুয়েশনে বসাই, ঠিক এখন যেটা পেলাম সেই কন্ডিশনটাই 3 নম্বর ইকুয়েশনে যদি বসাতে চাই, সেক্ষেত্রে কি দাঁড়াবে, আমাদের থার্ড ইকুয়েশন হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সি। এখন সি সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা আমরা 3 নম্বর ইকুয়েশনে বসাতে চাচ্ছি। তাহলে 3 নম্বর ইকুয়েশনে যদি কন্ডিশনটা বসাই, সেটা দাঁড়াচ্ছে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সি এর পরিবর্তে আমরা লিখবো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম আমরা। সমান সমান কি লিখতে পারি, dx বাই ডিটি হোল স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। বা dx বাই ডিটি হোল স্কোয়ার সমান তাহলে দাঁড়াচ্ছে ওমেগা ইন্টু ওমেগা যদি কমন নিয়ে আসি, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা ডিএক্স বাই ডিটি সমান লিখতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আরেকটু যদি অ্যালাইন করি, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ওমেগা ডিটি, অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে নিচে নিয়ে আসলাম, ডিটিটাকে ওই পাশে নিয়ে গেলাম। এরপরে আমরা এটাকে দুই পাশে ইন্টিগ্রেট করি, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ওমেগা ডিটি। ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী এখানে যেটা পাবো সাইন ইনভার্স এক্স বাই এ, এটা একটা সূত্র রয়েছে যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় সমান সমান সাইন ইনভার্স এক্স বাই এ। এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করলে আমরা এটা পাচ্ছি সমান সমান ওমেগা ইন্টু ডিটি কে ইন্টিগ্রেট করলে সরাসরি টি পাবো আমরা। ঠিক আছে, সাইন ইনভার্সটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এক্স বাই এ সমান থাকবে সাইন ওমেগা টি, তাহলে এক্স সমান দাঁড়াচ্ছে এ সাইন ওমেগা টি।
এখানে আমরা ইন্টিগ্রেশন যেহেতু করেছি, যদি কোনো কনস্ট্যান্ট লিখতে চাই, কনস্ট্যান্ট অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখা হয় না, সমাকলন ধ্রুবক, আমরা সি লিখতে পারি, ডেল্টা লিখতে পারি, যেহেতু আমরা দশা হিসেবে ডেল্টাকে ধরি তাই ডেল্টাই লিখলাম। তাহলে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই হলো সরল দোলন গতি যে ব্যবকলনীয় সমীকরণ আমরা পেয়েছিলাম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0, তার সমাধান হলো এই সমীকরণ। এই সমীকরণ, নিচের সমীকরণটার সমাধান হলো উপরের সমীকরণটা, সরল দোলন গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তো এটা এমসিকিউর জন্য 2 নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সরল দোলকের সূত্রাবলী। সরল দোলক বলতে কি বোঝায় তোমরা চ্যাপ্টার 5-এও যেহেতু সরল দোলক সম্পর্কিত বিষয়, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা ইত্যাদি বিষয় দেখেছো। সরল দোলক কিরকম হয় দেখেছি আমরা, যে কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে একটা গোলাকার পিণ্ডকে যদি ঝুলানো হয়, সেটাকে গোলকটাকে আমরা বলি বব। একটা গোলাকার পিণ্ড বা ববকে যদি ঝুলানো হয় এবং তাকে যে কোনো একদিকে নিয়ে ছেড়ে দিলে সেটি উভয় পাশে দুলতে থাকে, সেই জিনিসটাকে আমরা বলি সরল দোলন গতি। আর এই সরল দোলকের যে সুতাটা ব্যবহার করা হয় সেটার দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য বলতে শুধু অবশ্য সুতার দৈর্ঘ্য বলা হয় না, ধরলাম সুতার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ, আর এই যে বব বা পিণ্ড ব্যবহার করা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর পরিমাণ। সেক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যের মূল সূত্রটা হচ্ছে, কার্যকরী দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা, এল সমান স্মল এল প্লাস আর, অর্থাৎ সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ মিলে যে মানটা পায় সেটাকেই বলা কার্যকরী দৈর্ঘ্য এল। ঠিক আছে, তো এইভাবে সরল দোলক তৈরি করা হয়। এবং সরল দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার যেটা, অর্থাৎ সরল দোলকটাকে তো যে কোনো একদিকে টেনে ছেড়ে দিতে হবে, এই কত ডিগ্রি কোণে টানবো তাকে, সেটাকে বলা হয় কৌণিক বিস্তার। তো এই কৌণিক বিস্তার তাকে সবসময় 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়, অর্থাৎ কোণটা খুব ছোট হতে হয়, 4 ডিগ্রির মধ্যে হতে হয়। কারণ সরল দোলন গতির ক্ষেত্রে আমরা যে কোনো একদিকেই সরল দোলক বা ববের গতি বিবেচনা করলে সেটা সরল রেখা বরাবর কত দূরত্বে রয়েছে সেটা হিসেব করা হয়। তো যদি 4 ডিগ্রির চেয়ে বেশি বিস্তার হয়ে যায় সেক্ষেত্রে এটা এরকম দোলন গতি না হয় বৃত্তাকার একটা গতি হয়ে যাবে, বৃত্তাকার পথে ঘুরবে। সে কারণে সরল দোলকের গতিটা কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়। আর 4 ডিগ্রির মধ্যে না রাখলে সরল দোলকের গতিটা সরল রৈখিক না হয়ে বৃত্তাকার হয়ে যাবে। ঠিক আছে, আর সরল দোলন গতির ক্ষেত্রে দোলনকাল নির্ণয়ের সূত্র হচ্ছে টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। এখান থেকে আবার জি এর মানও নির্ণয় করতে পারি আমরা। তো সরল দোলকের ক্ষেত্রে 4টা সূত্র রয়েছে, আমরা সূত্রগুলো একটু দেখি। প্রথম সূত্রটাকে বলা হয় সমকাল সূত্র। সমকাল মানে সমান সময়, সূত্রের নাম থেকেই বোঝা যায় সমান সময়, অর্থাৎ কোনো একটি সরল দোলকের বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। শর্ত হলো বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে, দোলনের সময়টা প্রতিটি দোলনের সময় সমান হবে। এটা হচ্ছে সমকাল সূত্র। দ্বিতীয় সূত্র হলো দৈর্ঘ্যের সূত্র। প্রত্যেকটা সূত্রেই আমার শর্ত হলো কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকবে। দৈর্ঘ্যের সূত্র হলো বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে সরল দোলকের দোলনকাল সেটা হবে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। দোলনকাল সমানুপাতিক হবে কার্যকরী দৈর্ঘ্য, যেটা আমরা ধরবো কার্যকরী দৈর্ঘ্য তার বর্গমূলের সমানুপাতিক, যেমন টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র, অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র। থার্ড সূত্র যদি বলি, থার্ড সূত্র হচ্ছে ত্বরণের সূত্র।
ত্বরণের সূত্র কি? সেই বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে যদি থাকে, সরল দোলকের দোলনকাল, আমরা যেহেতু দোলনকাল বের করছি, দোলনকাল ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। বর্গমূল আমরা নিচ্ছি এবং সেই বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাকে বলা হচ্ছে ত্বরণের সূত্র। এটা হচ্ছে থার্ড সূত্র। চতুর্থ সূত্র কি? ভরের সূত্র। ঠিক আছে, চতুর্থ সূত্রে আর কোনো ইকুয়েশন নাই। ভরের সূত্র কি? যে বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকলে এবং কার্যকরী দৈর্ঘ্য যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে সরল দোলকের যে দোলনকাল, সেটি দোলকের যে পিণ্ড বা ভর বব রয়েছে, ববের ভর আকৃতি উপাদানের উপর নির্ভর করে না। দোলনকাল যদি বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলনকাল ববের বা পিণ্ডের ভর উপাদান বা আকৃতির উপর নির্ভর করে না। আমরা ইকুয়েশন দেখেও বুঝতে পারি, সরল দোলকের দোলনকালের যে ইকুয়েশন (2√L/g), এখানে কিন্তু ববের ভর, ববের আকৃতির কোনো ব্যাপার নেই। তো এই 4টা সূত্রকে সমন্বয় করে সরল দোলকের যে দোলনকাল আমরা পাই 2√L/g, এই ইকুয়েশনটা আমরা পাই। যেখানে কিছু গ্রাফ রয়েছে, যেমন আমরা যদি t সমান 2√L/g, এটাকে আবার লিখতে পারি বর্গ করে t² সমান 4π² L/g। সেক্ষেত্রে আমি যদি g বনাম t² গ্রাফ আঁকি, প্রথমত g বনাম t², অর্থাৎ g এর সাথে t² এর সম্পর্ক সূচক গ্রাফ আঁকি, সেটা কিরকম গ্রাফ হবে? সেটা হবে প্যারাবোলিক শেপের, এরকম অর্ধবৃত্তাকার শেপের গ্রাফ, g আর t² এর গ্রাফ। আর যদি g আর t এর সম্পর্ক না এঁকে আমরা l আর t এর সম্পর্ক আঁকি, l বনাম t², সেটা হবে মূল বিন্দুগামী একটা গ্রাফ। t² y অক্ষে থাকবে, কারণ t² হচ্ছে নির্ভরশীল রাশি। t এর মান আমরা l এর মান এবং g এর মানের ভিত্তিতে t এর মান নির্ণয় করি। অর্থাৎ তাহলে 4টা সূত্র পেলাম আমরা এখানে। সমকাল, দৈর্ঘ্য, ত্বরণ এবং ভরের সূত্রে 4টা সূত্রের সমন্বয় সরল দোলকের টোটাল দোলনকালটা আমরা পাই। আমরা এরপরে যে টপিকটা দেখছি, সরল দোলন গতির ব্যবহার। 3টা ক্ষেত্রে আমরা ব্যবহার দেখি, মূলত অভিকর্ষজ ত্বরণ জি নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, আরেকটা হচ্ছে সময় নির্ণয়। জি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সরল দোলকের দোলনকালের যে সমীকরণ একটু আগে পেয়েছি, t সমান 2π√L/g, সেখান থেকে পাই t² সমান 4π² L/g। এখান থেকে g সমান লেখা যায় 4π² L/t²। তো দোলনকাল এবং কার্যকরী দৈর্ঘ্য, এই দুটি মান নির্ণয় করে আমরা সরল দোলকের যে সাহায্যে জি এর মান নির্ণয় করতে পারি। ক্ষেত্রে কিছু শর্ত মেনটেন করতে হবে। বিস্তার 4 ডিগ্রির চেয়ে কম হতে হবে, 4 ডিগ্রির মধ্যে হতে হবে। যে ববটা নিতে হবে সেটা নিরেট হতে হবে, ইত্যাদি বিভিন্ন শর্তগুলো মেনটেন করতে হবে। দ্বিতীয় এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, যেটা রিলেটেড ম্যাথও তোমাদের এসে থাকে। সেটা কিভাবে নির্ণয় করা যায়? ধরলাম যে একটা সরল দোলক যখন পাহাড়ের পাদদেশে রয়েছে, সেটি যে সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের পাদদেশে বা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি নির্ণয় করি, সেক্ষেত্রে তার মান হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে সমান সমান জি। আমরা ধরলাম সরল দোলকের সাহায্যে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান যেটা পেলাম সেটা জি, আর পাহাড়ের উপরে সেখানে অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে G1। ঠিক আছে, সরল দোলক দিয়ে একটা জায়গায় ভূপৃষ্ঠে একবার মাপলাম জি, আবার উপরে মাপলাম, একটা হলো জি, একটা হলো G1। ঠিক আছে, এখন আমরা জানি জি সমান gm/r², এই ইকুয়েশন তো আমরা জানি। তাহলে G1 সমান কি হবে? ধরলাম যে পাহাড়ের উচ্চতা হচ্ছে h পরিমাণ, তাহলে G1 সমান হবে gm/r+h²। আমরা জানি, এটা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার থেকে পড়েছি আমরা। ঠিক আছে, তাহলে
জি বাই জি1 যদি আমরা নির্ণয় করি, জি বাই জি1 সমান কি হবে? আলটিমেটলি জিএম বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাবো 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ঠিক আছে, জি বাই জি1, বা লিখতে পারি রুট ওভার জি বাই জি1 সমান 1 প্লাস এইচ বাই আর, এখান থেকে এই ইকুয়েশন থেকে। এখন আমরা সরল দোলকের ক্ষেত্রে ধরলাম আবার এখানকার অভিকর্ষজ ত্বরণ তো টি, আর দোলনকাল অভিকর্ষজ ত্বরণ জি, দোলনকাল হলো টি, আর এখানকার অভিকর্ষজ ত্বরণ যেহেতু জি1, দোলনকাল টি1। সরল দোলকের সাহায্যে যদি নির্ণয় করি তাহলে দোলনকাল দাঁড়ায় টি1। এখন টি সমান যদি হয় টোয়াইস বাই রুট ওভার এল বাই জি, এখানে এল কার্যকরী দৈর্ঘ্য ধরা হচ্ছে, তাহলে টি1 সমান কি দাঁড়াবে? টোয়াইস বাই রুট ওভার, কার্যকরী দৈর্ঘ্য তো একই রকমই, পার্থক্য হচ্ছে জি এর মানে। টি1 সমান দাঁড়াবে টোয়াইস বাই রুট ওভার এল বাই জি1। সুতরাং আমরা যদি টি বাই টি1 নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে কি দাঁড়াবে? এই দুটি মানের অনুপাত যদি করি, টি সমান টোয়াইস বাই রুট ওভার এল বাই জি এবং টোয়াইস বাই রুট ওভার এল বাই জি1, এই দুটি মানের যদি রেশিও করি, আমার টি বাই টি1 সমান লিখতে পারবো রুট ওভার জি1 বাই জি, যেহেতু টি আর জি পরস্পর ব্যস্তানুপাতিক, সমানুপাতিক নয়। অথবা আমরা লিখতে পারি এখান থেকে এটা লিখতে পারি রুট ওভার জি বাই জি1 সমান সমান টি1 বাই টি। উল্টা করে লিখলে জি বাই জি1 সমান টি1 বাই টি, কারণ আমাদের এর আগে মানটা ছিল জি বাই জি1, এটাতে মান বসানোর সুবিধার্থে আমরা এভাবে লিখলাম। তাহলে জি বাই জি1 এর পরিবর্তে যদি আমরা টি1 বাই টি বসাই, তাহলে কি পাচ্ছি? অর্থাৎ রুট ওভার জি বাই জি1 এর পরিবর্তে টি1 বাই টি বসালে টি1 বাই টি সমান 1 প্লাস এইচ বাই আর, এখান থেকে লেখা যায় এইচ বাই আর সমান টি1 বাই টি মাইনাস 1। সুতরাং এইচ সমান দাঁড়ায় টি1 বাই টি মাইনাস 1 ইন্টু আর। তো এইভাবে এইচ আমরা কি ধরেছিলাম? পাহাড়ের উচ্চতা। টি1 হচ্ছে পাহাড়ের উঁচুতে যদি সরল দোলক থাকে তার দ্বারা যে দোলনকাল পাবো সেটা। টি হচ্ছে পাহাড়ের পাদদেশে বা ভূপৃষ্ঠে যদি সরল দোলক থাকে তার দ্বারা যে দোলনকাল পাবো সেটা। আর পৃথিবীর ব্যাসার্ধ। তো এইভাবে আমরা সরল দোলকের সাহায্যে কি নির্ণয় করতে পারি? পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। এই রিলেটেড আমরা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। থার্ড ওয়ান হচ্ছে সময় নির্ণয়। সরল দোলকের সাহায্যে আমরা সময় নির্ণয় করতে পারি, এটা তোমরা সবাই জানো। এখন দোলক ঘড়ির সাহায্যে সময় মাপার ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে। দোলক ঘড়ি যেহেতু মেটালের তৈরি, সেক্ষেত্রে শীতকালে যে দোলক ঘড়ির যে দোলক ঝুলানো হয় যার সাহায্যে, যে দণ্ডটা, সেই দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু শীতকাল যদি হয়, এটা যেহেতু মেটালের তৈরি, শীতকালে এই দৈর্ঘ্য কমে আর গরমকালে বেড়ে যায়। তো এই দণ্ডের দৈর্ঘ্য কমে যাওয়া মানে আলটিমেটলি দোলনকাল কমে যাওয়া। সে কারণে শীতকালে দোলক ঘড়িগুলো দ্রুত চলে, আর গ্রীষ্মকালে এই দণ্ডটার দৈর্ঘ্য যেহেতু বেড়ে গেলে দোলনকালও বেড়ে যাবে। এই কারণে দোলনকাল বেড়ে যাওয়া মানে ধীরে চলা। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন প্রায় আসে, শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে, গ্রীষ্মকালে ধীরে চলে কেন? শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে, গ্রীষ্মকালে ধীরে চলে কেন? আমি প্রশ্নটা আবার রিপিট করছি। আবার মেরু আর বিষুব অঞ্চলের ক্ষেত্রে আমরা জানি যে মেরু অঞ্চলে, এটা তো বিষুব অঞ্চলে জি এর মান কম আর মেরু অঞ্চলে জি এর মান বেশি। তো যেখানে জি এর মান বেশি, যেহেতু জি এর সঙ্গে টি এর সম্পর্কটা আমরা ব্যস্তানুপাতিক দেখছি, যেখানে জি এর মান বেশি সেখানে টি এর মান কম, অর্থাৎ মেরু অঞ্চলে টি এর মান কম, দোলনকাল কম, মানে মেরু অঞ্চলে দোলক ঘড়ি দ্রুত চলবে। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান বেশি মানে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম মানে সেখানে দোলনকাল
বেশি হবে, অর্থাৎ সেখানে ধীরে চলবে। এটাও আসে যে মেরু এবং বিষুবীয় অঞ্চলে সময়ের পার্থক্যটা কিরকম হয়। আর পৃথিবীর কেন্দ্রে যদি একেবারে চলে যাই, সেখানে পৃথিবীর কেন্দ্রে যেহেতু জি এর মান 0, সেখানে দোলনকাল হবে অসীম। তো এই পয়েন্টগুলো এমসিকিউর জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা মনে রাখবে এবং আশা করছি টপিকগুলো বুঝতে পারছো তোমরা। যে কোনো প্রবলেম সেটা তোমরা জানাবে, শেয়ার করবে। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের শেষের অংশগুলো নিয়ে আলোচনা করব আশা করছি। আজকের ক্লাসের জন্য ধন্যবাদ তোমাদের সকলকে।